দর্শক RRM স্টিল ইনসাইড পলিটিক্সে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজিজুর রহমান কিরণ। এই অনুষ্ঠানে মূলত সমসাময়িক রাজনৈতিক বিষয়গুলো নিয়ে কথা বলে থাকি। আজকে আমরা কথা বলতে চাই আবারও আলোচনায় ১-১১ এই শিরোনামে। এই বিষয়ে কথা বলার জন্য আমার স্টুডিওতে ৩ জন অতিথি উপস্থিত আছেন। প্রথমে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডানেই আছেন শহীদুদ্দিন মাহমুদ স্বপন, সাধারণ সম্পাদক জাতীয় সমাজতান্ত্রিক দল JSD। তারপরেই আছেন মোহাম্মদ নিজামুদ্দিন, যুগ্ম মুখ্য সংগঠক, জাতীয় নাগরিক কমিটি। এবং সবশেষ আছেন ABM মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, BNP। যদি ABM মোশাররফ হোসেন আপনাকে দিয়ে আমরা যদি শুরু করতে চাই, সেটি হচ্ছে আজকে গতকাল আমরা দেখেছি যে BNP মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি আন্তর্জাতিক গণমাধ্যমে কথা বলেছেন। সেখানে তিনি একটা বিষয় বলেছেন যে সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। পক্ষান্তরে আজকে আমরা দেখতে পেয়েছি যে তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি একটি কথার অবতারণা করেছেন যে BNP মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটা একাকার সরকার গঠনের ইঙ্গিত বহন করে। আসলে এই বিষয়টিকে আপনি যদি মূল্যায়ন করতে চান, তাহলে ১-১১ প্রসঙ্গটা কেন আসলো? আর BNP মহাসচিব তার বক্তব্যে বা নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে, এই প্রয়োজন বোধটা কোথা থেকে আসলো? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমার দুই শ্রদ্ধেয় সহ আলোচক এবং নিউজ 24-এর দর্শক। আপনি দেখবেন আমরা যে আন্দোলনটা করেছিলাম দীর্ঘ 15.5 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে, সেই আন্দোলন করেছিলাম যে আমাদের ভোটের অধিকার, মানবিক অধিকার, একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে। আর রাজনৈতিক দল হিসাবে সেই দাবিটা উত্থাপন করাই আমি মনে করি যে কোনো রাজনৈতিক দলের মূল দায়িত্ব। BNP একটি বড় রাজনৈতিক দল হিসাবে নির্বাচন চাইবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেখানে যদি আপনি কোনো ষড়যন্ত্রের গন্ধ খুঁজতে যান, অথবা আপনি মনে করেন গভর্নমেন্টকে বিধ্বস্ত করার জন্য অথবা ব্যতিব্যস্ত রাখার জন্য কোনো কৌশল, সেটা তারা নিজেরা মনে করতে পারে। কিন্তু আমরা মনে করি গণতান্ত্রিক রাজনৈতিক হিসাবে গণমানুষের পক্ষে কথা বলাই আমাদের দায়িত্ব। কারণ আপনি জানেন এই সরকারের, যদি আমরা জানি যে একটা নিরপেক্ষ সরকার এটা এটা কিন্তু আপনি যদি বিশ্লেষণ করেন তাহলে কি এটা সম্পূর্ণ নিরপেক্ষ সরকার? না। কারণ এখানে আন্দোলনরত যে শক্তিগুলি আছে, কারণ রাজনৈতিক দলগুলি দীর্ঘ 15 বছর আন্দোলন করেছে। সর্বশেষে আমাদের এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই যৌথ, যার জন্য এই আন্দোলনটাকে বলা হয় ছাত্র গণঅভ্যুত্থান বলা হয়। তো বলা হলে তাহলে এই সরকারে কিন্তু সেই ছাত্র সংগঠনের প্রতিনিধি 3 জন আছে, উপদেষ্টা 3 জন আছে। কিন্তু তারপরও আমরা রাজনৈতিক দলগুলি কিন্তু এই বাস্তবতা মেনে নিয়েছে। কিন্তু আপনি দেখবেন প্রশ্নটা এখন কেন, এই প্রশ্নটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বা বিভিন্ন মহল থেকে বা স্টেকহোল্ডাররা করছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই আন্দোলনকে যৌক্তিক বলে কিন্তু সকল রাজনৈতিক দল এখানে মেনে নিয়েছে। এখানে একজন মানে যারা শীর্ষ রাজনৈতিক দলের একজন নেতা শোভন ভাই এখানে আছেন। কিন্তু আপনার সংকটটা তৈরি হচ্ছে কোথায়? এখনো হয় নাই, কিন্তু হচ্ছে কোথায়? যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একদিকে সরকারে আছে 3 জন প্রতিনিধি, অন্যদিকে তারা আবার একটা রাজনৈতিক দল ওপেন করবে বলে প্রতিনিয়ত আমরা সংবাদ মাধ্যমে নিউজটা পাচ্ছি, সেটা নাগরিক শক্তি। আজকে আমাদের একজন প্রতিনিধি এখানে উপস্থিত আছেন। তা আপনি একদিকে সরকারে থাকবেন, আরেকদিকে সরকারের সুযোগ সুবিধা, রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে রাজনৈতিক দল করা তার অন্যায় না? অন্যায় না আমরা বলছি, আমরা স্বাগত জানিয়েছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাসচিব বলেছে যে কোনো গণতান্ত্রিক শক্তি বা রাজনৈতিক নতুন সংগঠনকে আমরা স্বাগত জানাই। কিন্তু প্রশ্নটা হয়েছে আপনি একদিকে সরকারে থাকবেন, অন্যদিকে সরকারের সকল মেকানিজমকে ব্যবহার করে আপনি জনমানুষকে একটা মেসেজ দিতে চান আমরা আসছি। সংকট কিন্তু এখানেই তৈরি হচ্ছে। আজকে উপদেষ্টাও কিন্তু বন পরিবেশ উপদেষ্টা তিনি কিন্তু পরিষ্কার করেছেন যে যারা এই সরকারের উপদেষ্টা পরিষদে আছেন তাদের মধ্য থেকে কেউ দল গঠন করতে পারবে না, বা এই ধরনের একটা কথা তিনি বলেছেন। কিন্তু উনি বলতে পারছেন, কিন্তু যারা আজকে এই যে আসিফ আপনার উপদেষ্টা অন্যতম একজন, যার আজকে স্ট্যাটাস দেখছেন আমরা সোশ্যাল মিডিয়ায়, তাহলে একটা রাজনৈতিক দল তার প্রতিক্রিয়া দিতে পারে। কিন্তু উনি তো নিরপেক্ষ লোক, আসিফ মাহমুদ। যদি মানে আমরা যদি ধরে নেই যুক্তির খাতিলে, তাহলে উনি কি রিয়াকশন দেওয়ার মতো সেই অবস্থান কি ওনার আছে? উনি তো তাহলে তো আমার তো মনে হয় উনি নিরপেক্ষতা হারিয়েছে। ওনার যে বক্তব্য দেখেন আজকে সোশ্যাল মিডিয়া, আপনি দেখেন একদিকে উপদেষ্টা আসিফ সাহেবের বক্তব্য, অন্যদিকে ওবায়দুল কাদেরের বক্তব্য যে BNP 111 তৈরি করতে চায়। না, এটা আসিফ মাহমুদ যেভাবে বলছে ঠিক। আপনি দেখেন ওবায়দুল কাদের যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল একই বক্তব্য দিয়েছে। এর মধ্যে আমরা কেন এই সামঞ্জস্য?
অর্থাৎ বিএনপি বলতে চাচ্ছে আজকে এই সরকার দেখেন 5ই আগস্টের সময় এই সরকারের মানুষের কাছে যে গ্রহণযোগ্যতা, যে জনপ্রিয়তা প্রতিনিয়ত কিন্তু এর মাত্রা হ্রাস পাচ্ছে। কারণটা কি? কারণ এই একটা হলো আমাদের একটা আকাঙ্ক্ষা আগামী দিনে সংস্কারের মাধ্যমে একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা, পাশাপাশি কিন্তু আরেকটা রাষ্ট্রকে আপনি প্রতিনিয়ত পরিচালিত করতে হচ্ছে। অর্থাৎ আপনাকে আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে, আপনাকে দুর্মূল্য নিয়ন্ত্রণ করতে হবে, আপনি জন আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই যে এখানে একজন আমাদের প্রতিনিধি এখানে আছেন, এদের মূল প্রত্যাশাটা কি ছিল? বৈষম্য কি জন্য? চাকরির ক্ষেত্রে। কিন্তু আপনি এই 5 মাসে বিশ্ব ব্যাংকের যদি আপনি সর্বশেষ প্রতিবেদন দেখেন, যে আমরা দেখলাম যে আওয়ামী লীগ একটা স্বৈরাচারী ফ্যাসিস্ট, তখনও কিন্তু প্রবৃত্তি ছিল প্রায় 6+। এবার ভবিষ্যৎবাণী করেছে 4.1 হবে। বিনিয়োগ নাই বললেই চলে, বিনিয়োগ নাই। তাহলে বিনিয়োগ যদি না হয়, যদি আপনার ইনভেস্ট আপনি না করতে পারেন, আপনি যদি শিল্প কারখানা গড়ে না তুলতে পারেন, তাহলে আপনি কর্মসংস্থান কিভাবে? অর্থাৎ এই আকাঙ্ক্ষাকে আপনি টোটালি ধূলিসাৎ করে দিচ্ছেন। আমরা তো একটা অবিশ্বাস দেখতে পাচ্ছি। আমি মোহাম্মদ নিজামুদ্দিন, আপনার কাছে যদি জানতে চাই, আসলে দুই পক্ষের মধ্যেই কি রাজনৈতিক শক্তি এবং আপনারা যারা এই আন্দোলনে যুক্ত ছিলেন, সম্মুখ সারিতে ছিলেন বা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, এই সবার মধ্যে একটা অবিশ্বাস সৃষ্টি হচ্ছে কিনা এই নির্বাচন ঘিরে বা রাষ্ট্র পরিচালনা নিয়ে? দেখুন, আমি আলোচনায় যাওয়ার আগে ওনার সাথে একটু কারেকশন করে নিচ্ছি। আমাদেরকে সব জায়গায় বলা হয় সরকারে আমাদের ছাত্র উপদেষ্টা আছেন। আমি শব্দটার একটু সংশোধন চাচ্ছি। এরা ছাত্র উপদেষ্টা না বলে আমি শুধু এদেরকে ছাত্র উপদেষ্টার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। এরা কিন্তু অভ্যুত্থানের শক্তি। যে কোনো দেশে বিপ্লব কিন্তু অভ্যুত্থান পরবর্তী অভ্যুত্থানের শক্তিরাই সরকার গঠন করে। কিন্তু আমরা প্রথমে জাতীয় সরকারের আলাপ দিয়েছিলাম, সেখানে বিএনপি একটা জাতীয় সরকার একটা লম্বা সময় ধরে থাকতে পারে সেই আশঙ্কায় বিএনপি জাতীয় সরকারে রাজি হয় নাই বা আসতে চায় নাই, যার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে আমরা অন্তর্বর্তী সরকারের দিকে হেঁটেছি। কিন্তু আমাদেরকে সেখানে ছাত্র উপদেষ্টা বলে এখানে একটা ন্যারেটিভ এস্টাবলিশ করার চেষ্টা করা হয়। আমি এটার নোক্তা দিয়ে রাখছি। দেখুন, 5ই আগস্টের পরবর্তী ছাত্রদের যে কোনো উদ্যোগের সাথে কিন্তু দ্বিমত পোষণ করেছে এবং সেই উদ্যোগগুলো বাস্তবায়ন করতে দেয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর একটা অপচেষ্টা ছিল। দেখেন, আমরা রাষ্ট্রপতির অপসারণ চেয়েছি, সেখানেও কিন্তু তারা সাংবিধানিক বাধ্যবাধকতা অবলিগেশনের কারণে আমাদের এই প্রচেষ্টাকে তারা ব্যাহত করেছে। অথচ তাদের দেশনেত্রী, তাদের দলীয় সভানেত্রী বেগম খালেদা জিয়া একসময় বলেছিলেন তারা বিএনপি ক্ষমতায় আসলে কিন্তু এই সংবিধানকে তারা ছুঁড়ে ফেলে দিবেন। কিন্তু সেই সংবিধানের দোহাই দিয়ে কিন্তু রাষ্ট্রপতিকে তারা রাখার জন্য আমাদের চেষ্টার মধ্যে তারা বাধা হয়ে দাঁড়িয়েছিল। এর পরবর্তীতে আমরা সংস্কার আলাপ দিয়েছি, যেটার জন্যই কিন্তু জনগণের আকাঙ্ক্ষা থেকে এই গণ অভ্যুত্থান হয়েছে। এই রাষ্ট্রীয় কাঠামোর প্রত্যেকটা স্তরে যে ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো, এটার পরিবর্তনের জন্য আমরা সংস্কার আলাপ তুলেছি। সেখানেও তারা সাংবিধানিক অবলিগেশনটাকে সামনে এনে বলেছে যে নির্বাচিত সরকার ছাড়া এই সংস্কারগুলো লেজিটিমেসি পাবে না। সেখানেও আমরা একটা বাধার সম্মুখীন হয়েছি। সর্বশেষ যে আমাদের ঘোষণাপত্র, সেখানে বলা হয়েছিল এইখানে এই টেবিলেই আমাদের আজিজুল বারী হেলাল সাহেব বলেছিলেন যে 5 মাস পরে হুট করে এই ঘোষণাপত্র, এটা কোনো প্রয়োজন আছে কিনা তিনি এটার যৌক্তিকতা খুঁজে পান না। অথচ এই প্রোক্লেমেশন জারির দাবিটা আমরা চুপ্পু সাহেবের অপারেশন ফ্যাসিবাদের সর্বশেষ যে চিহ্ন শাহাবুদ্দিন চুপ্পু, তার অপসারণের দাবি 1 নম্বরে ছিল। এর পরবর্তী দাবি ছিল জুলাই প্রোক্লেমেশন। এটা অনেক আগের ঘোষণা আমাদের, তার সেখানেও তারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছিল। ফলত গণ অভ্যুত্থানের যে পক্ষের শক্তির যে সকল দাবি দাবা এবং যেই ন্যারেটিভকে সামনে নিয়ে যে অভ্যুত্থান হয়েছিল, তার প্রত্যেকটা উদ্যোগে কিন্তু তারা বাধা হয়ে দাঁড়িয়েছে এবং তারা এটার বিরুদ্ধে দাঁড়িয়েছে। ফলত এই যে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল যে নিরপেক্ষ সরকারের কথা বলেছেন, এই নিরপেক্ষ সরকার বলতে তিনি আসলে কি বুঝিয়েছেন এটার ধারণা কিন্তু স্পষ্ট নয়। নিরপেক্ষ সরকার কিন্তু দেখেন 1/11 সরকারও কিন্তু নিরপেক্ষ সরকার ছিল, সেটা সেনা সমর্থিত একটা সিভিল মিলিটারি গভর্নমেন্ট ছিল। সেটা রয়ের একটা প্রেসক্রাইব প্রজেক্ট তারা বাস্তবায়ন করেছিল, বাংলাদেশকে বিরাজনীতিকরণের যে প্রজেক্ট ছিল, এবং সেখানে সভা সমাবেশ রাজনৈতিক কোনো মিছিল করার কোনো এখতিয়ার অধিকার ছিল না। সর্বশেষ আমরা কি দেখলাম? সর্বশেষ আমরা দেখলাম সে রয়ের প্রেসক্রাইব প্রজেক্টের একটা অংশ হিসাবে তারা আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে গেছে, তাদেরকে সেফ এক্সিট দেওয়া হয়েছিল, তাদেরকে ইনডেমনিটি দায় মুক্তি দেওয়া হয়েছিল। সুতরাং আমাদের এই আশঙ্কা তো থাকতেই পারে 5ই আগস্ট পরবর্তী সময় পতিত আওয়ামী লীগের নেতারা কিন্তু কলকাতা সঞ্জীব গার্ডেনে গিয়ে একত্রিত হচ্ছে, সেখান থেকে কিন্তু তারা তাদের দলীয় কার্যক্রম চালাচ্ছে। বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের বিপক্ষে তারা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। ছাত্রদের উপর গুপ্ত হামলা চালানো হচ্ছে, তাদের প্রকাশ্যে ফেসবুকে পোস্ট দেওয়া হচ্ছে। তাদের একটা ফাতানো ফাঁদে আবার পা দিয়ে সে নিরপেক্ষ সরকারের কথা বলা হচ্ছে কিনা, এর আশঙ্কা তো আমাদের কাছে থেকেই যায়। আমি আপনার কাছে আবারও আসবো। জনাব শহীদুদ্দিন মাহমুদ স্বপন, আপনি যদি বলতেন বিএনপি
বিএনপি কি মূল প্রতিদ্বন্দ্বী মনে করছে কিনা এই ছাত্র সংগঠন বা যারা আন্দোলনে মূল নেতৃত্ব দিয়েছিল? দুইজনের মানে বিএনপির মুখোমুখি কথাগুলো আসছে যে একটা হচ্ছে বিএনপি অনেক কিছু বাস্তবায়ন করতে দেয়নি, ঘোষণাপত্রে একটা বাধা দিয়েছে, তাদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন আসছে। আপনার কাছে কি মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে, সহ আলোচক দুজনকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রথমত বিএনপি এবং যারা সরকারে আছেন বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অথবা জাতীয় নাগরিক কমিটি, আমি এদেরকে মুখোমুখি আছেন বা প্রতিদ্বন্দ্বী ভাবছেন এরকম ভাবছি না। বিএনপির পক্ষ থেকে মহাসচিব গতকাল যেই বিবিসির সাথে যে এটি করেছেন এবং আজকে এই বক্তব্যের একটা আপডেট আছে, আপনারা দেখেছেন বোধহয়। জি জি জি। তিনি দ্রুত নির্বাচন না হলে অন্যান্য শক্তির উত্থান হতে পারে এমন সেটা ছাড়াও উনি গতকাল নিরপেক্ষ নির্বাচন করবার ক্ষেত্রে সরকারের যদি ব্যর্থ হয় তাহলে নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তার কথা বলেছেন, যেটার প্রেক্ষিতে নাহিদ মাননীয় উপদেষ্টা ইস্তেরাজা দিয়েছেন। আজকে মির্জা ফখরুল সাহেব এটা বলেছেন যে কোনো কোনো ক্ষেত্রে নিরপেক্ষতা অভাব উনি দেখছেন, যদিও উনি খোলসা করে বলেননি। এটি রাজনৈতিক দলের পক্ষ থেকে যারা একটি বড় রাজনৈতিক দল, বড় স্টেক হোল্ডার, তাদের রাজনৈতিক উঠোনের জায়গা থেকে তারা বিশ্লেষণ করবেন এবং সেই ভিত্তিতে তাদের কথা বলবেন, সেটি স্বাভাবিক। আমরা এখনও মনে করছি না যে পরিস্থিতি এইরকম জায়গায় গিয়েছে যেখানে সরকারের নিরপেক্ষতা নিয়ে জোরালোভাবে প্রশ্ন তোলার সুযোগ আছে। আর এই সরকারটা যেহেতু গণ অভ্যুত্থানের একটি সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্ব দিয়েছে, কিন্তু সারা দেশের মানুষ, সকল অংশীজন, জনতা একজন সাধারণ মানুষ, আমরা রাজনৈতিক কর্মীরা দীর্ঘ সময় ধরে এই আন্দোলন সংগ্রামে লড়াইতে ছিলাম, কিন্তু যে আন্দোলনের সাফল্যটা এসছে সেই আন্দোলনে কিন্তু রাজনৈতিক কর্মী, নেতাকর্মীর পাশাপাশি সমস্ত মানুষ কিন্তু অংশগ্রহণ করেছে, শিশু বাচ্চা থেকে শুরু করে সকলেই। সুতরাং এই যে জাগরণ, এটিকে সাধারণভাবে দেখবার কোনো সুযোগ নেই, এটিকে একটা বিশাল জাগরণ বলতে হবে। এবং মহান মুক্তিযুদ্ধের জাগরণের পরে এত বড় জাগরণ আর কিন্তু 15 বছরে বিএনপি বা আপনারা যে আন্দোলন করছেন তার একটা চূড়ান্ত রূপই, যে রূপটা বিএনপি বা রাজনৈতিক শক্তি আনতে পারছিল না। আমরা রাজনৈতিক শক্তি সমূহ যে লড়াই সংগ্রামটা করছিলাম, এটিকে লড়াইটাকে ফ্যাসিবাদ অসাংবিধানিক এবং একটি নৈরাজ্যকর একটি সরকার হিসেবে তাকে তুলে ধরতে পেরেছি আমরা। কিন্তু এটিকে উৎখাত করবার জন্য যেটি কাজটি করবার দরকার সেটি আমরা শেষ পর্যন্ত সফল হইনি। কিন্তু এই আন্দোলনের মধ্য দিয়ে সমস্ত রাজনৈতিক অংশীজন সহ সকল মানুষের যে আত্মত্যাগ, এই যে সাহসী অবস্থান, তার মধ্য দিয়ে এটি গিয়েছে। সুতরাং সেই জন্য এই সরকারকে অন্য যে কোনো তত্ত্বাবধায়ক সরকার বা অন্য সরকারের মতো করে দেখবার সুযোগ নেই। এটি একটা অন্তর্বর্তীকালীন সরকার এবং এক ধরনের বিশাল একটা ম্যান্ডেট নিয়ে এই সরকার ক্ষমতায় আসছে। যে আলোচনাটি এখানে আসছেন, যে নাহিদ উপদেষ্টা নাহিদ সাহেব, আসিফ সাহেব দুজনেই মতামত দিয়েছেন, আমরা দেখেছি। আমি মনে করছি যে আমরা সকলে মিলে এই জায়গায় অত্যন্ত সতর্কতার সাথে পা ফেলা আমাদের দরকার। যেই কারণে আমাদের যে ঐক্যটা তৈরি হয়েছে সে ঐক্যটা ক্ষতিগ্রস্ত হলে আমাদের যে আবু সাইদ মুগ্ধদের যে প্রত্যাশা, আমাদের এখনো হাসপাতালে কাতরাচ্ছে আমাদের ছাত্র জনতার অংশীজন, যারা পঙ্গু হয়েছে, আহত হয়েছে, চোখ চলে গেছে, এই মানুষগুলোর যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে বাধা তৈরি হবে। এই ক্ষেত্রে সতর্কতার জায়গায় আজকে সরকারে যারা আছেন, নিজাম বলবার চেষ্টা করেছে তারা গণ অভ্যুত্থানের শক্তি, গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তাদের প্রতিনিধি সেখানে আছেন। একই সাথে যেহেতু আমরা সকলের সরকার মনে করছি, সেই সরকারের জায়গা থেকে কথা বলবার ক্ষেত্রে আর বাহিরে আমরা যারা রাজনৈতিক পদচারণা করছি, রাজনৈতিক মতামত দিচ্ছি, তাদের কথা বলবার, সরকারের প্রতিনিধিত্বের জায়গা থেকে কথা বলবার একই সুর হওয়ার সুযোগ কম। আমি মনে করি সরকার এই ক্ষেত্রে আরও সংবেদনশীল হওয়া উচিত। সরকার সমস্ত কিছু, আমরা দেখতে পাচ্ছি যে এক এক সময় এক এক উপদেষ্টা এক এক রকম কথা, সমস্ত বিষয় সরকারের পক্ষ থেকে প্রতিক্রিয়া দিতে হবে, বিষয়টা তেমন নয়। আর 1/11 যে আশঙ্কা ব্যক্ত করেছে, আমি মনে করি এটা অমূলক। কারণ 1/11 কীভাবে হয়েছে আমরা সকলে জানি, এবং সেনা সমর্থিত সরকার কীভাবে তৈরি হয়েছে জানি। সেক্ষেত্রে রাজনৈতিক অংশীজনদের কোনো ভূমিকা ছিল না। আর গণ অভ্যুত্থানে যে সরকার তৈরি হয়েছে সেই সরকারের ক্ষেত্রে আমরা অংশীজন এবং ছাত্র আন্দোলনের নেতৃত্ব সকলের ভূমিকারই একটা ফলাফল এখানে আসছে। সুতরাং আমি এক কথা শেষ করতে চাই, এই যাত্রাটা আমাদের ভিতরে মত পার্থক্য থাকতে পারে, বিভাজনটা যদি তৈরি হয় তাহলে কিন্তু খেসারতটা দিতে হবে, সুযোগ নিতে হবে। শেষ কথাটা বলি এইভাবে এই পর্বে, দেখুন শেখ হাসিনা ফ্যাসিস্ট 15 বছরের আমাদের রাষ্ট্রটাকে একদম শেষ করে দিয়েছে।
এটা ব্যাখ্যা করবার প্রয়োজন নাই কি কি খাত, আমরা সবসময় বলে আসছি। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া এবং তাকে প্রোটেক্ট করার ক্ষেত্রে ভারত সরকার এবং তার সমস্ত রাজনৈতিক শক্তি ঐক্যমতের ভিত্তিতে তাকে সেখানে লালন পালন করছে। আর আমরা যারা এখানে, যাকে আমরা ঐক্যমতে আসতে রক্তের মধ্য পারতেছি না। দিয়ে, এক নদী রক্তের মধ্য দিয়ে তাকে এখানে পালাতে বাধ্য করেছি, আমরা এমন অংশীজন সরকার এমন জায়গায় এক আমরা একজন ডিল এক এক করছি, অবস্থানে আছেন। আমরা ডিল করছি, এই ফ্যাসিবাদকে ফিরিয়ে আনবার ক্ষেত্রে এটা কিন্তু একটা ভালো ভূমিকা পালন এই করবে। প্রসঙ্গ নিয়ে আমরা আরো আলোচনা করব। জনাব এবিএম মোশাররফ হোসেন, আপনি যদি একটু পরিষ্কার করতেন, সরকার নিরপেক্ষ থাকতে না পারলে আসলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। বিএনপি মহাসচিবের এই বক্তব্য, দুজন আলোচক আপনার সঙ্গে কিন্তু তারা দ্বিমত করলো। আপনার আসলে কোন প্রেক্ষাপটে নিরপেক্ষ মনে হচ্ছে না? না, নিরপেক্ষ আমরা কিন্তু এটা মনে করছি, এটা কিন্তু বলা হয় না। বলছে যদি নিরপেক্ষ না থাকে তাইলে হতে পারে, এটা কিন্তু আপনার এটা প্রবাবিলিটির কথা বলা হচ্ছে। আপনাকে এখনই যে তারা নিরপেক্ষ না সেটা কিন্তু বলা হচ্ছে না। কারণ আপনি একটা রাজনৈতিক দলের কাজটা কি, একটা সরকারের ভুল ত্রুটি, কারণ আমরা তো এখন বলতে গেলে অপোজিশন, সোজা কথা, রাজনৈতিক দলগুলো তো পজিশনে নাই, নাই তো। এখানে একটা নিরপেক্ষ সরকার আছে, সেই সরকার যদি কোথাও ভুল করে, কোথাও সরকার পদক্ষেপে যদি জনস্বার্থের বিরুদ্ধে যায়, সেখানে তো রাজনৈতিক দলগুলো সেখানে তার কন্ট্রোল রেজ করবে, এটাই তো স্বাভাবিক। সেখানে আপনি যদি বলেন আপনার বিরুদ্ধে কেউ চলে গেছে, তাহলে এটা তো দুঃখজনক ঘটনা। আজকে বিএনপির মহাসচিব বলেছে, বরং আমি মনে করি যদি একজন সরকারি উপদেষ্টা, উনি বিএনপির কাছে ব্যাখ্যা চাওয়া উচিত ছিল যে আপনার এই সংশয়টা কেন। কিন্তু সেখানে উনি যে রিঅ্যাক্টটা করেছে আপনি দেখেছেন, যে সরকারের শুধু না, আপনি ভিতরে যদি আরো যান, সে এমন কিছু কথা বলেছে, একটা সরকারে থেকে সাংবিধানিক পোস্টে থেকে এই কথা বলার তার সে সুযোগ নাই। তাহলে আমরা যদি প্রশ্ন করি, এখন তো আমরা যদি প্রশ্ন করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যা দাবি করে গভর্নমেন্ট তো তাই পালন করে, তাহলে এখানে হোয়াট ইজ দ্য ইন্টারেস্ট? কারণ এখানে তো আপনি এক কথা বলছেন যে রাজনৈতিক দলগুলির সম্মতি নিয়ে আপনি সরকারে আছেন, তাহলে তাদের কি কোনো অংশীদারিত্ব নাই? সেই অংশীদারিত্ব আমরা দেখতে পাচ্ছি না এখনো। কোথায় আপনি দেখেন? অথচ বৈষম্য বিরোধী ছাত্র, আপনি তো বলেন যে ইকুয়াল গভর্নমেন্ট, এটা সবার জন্য সমান, কিন্তু সেখানে বৈষম্য বিরোধী ছাত্র যেখানে যা ডিমান্ড করে সেখানে তা হয়ে যায়। তাহলে অন্য রাজনৈতিক শক্তিগুলি কি তাদের সমর্থিত সরকার না? আপনি ডক্টর ইউনূস সাহেবের যে সর্বদলীয় ছাত্র ঐক্য মিটিংটা ডেকেছে, আমি শোভন ভাই হয়তো ওখানে ছিলেন, ওনার প্রারম্ভিক বক্তব্য দেখেন, উনি বলেছেন এই যে জুলাই ঘোষণা, আপনি রাজনৈতিক দলগুলি তো একটা স্টেক হোল্ডার, তারা জানার অধিকার নাই যে আপনি কি ঘোষণাপত্র তৈরি করছেন, কি ঘোষণাপত্র আপনি আগামী দিনে তৈরি প্রতিষ্ঠা করতে চান। সেখানে আপনার কাউকে 2টার সময়, কাউকে 2:15 সময়, কাউকে ইমেইলে আপনি পাঠিয়েছেন। তা রাজনৈতিক দলগুলির যে সামাজিক আন্তরিকতা ছিল হয়তো প্রক্রিয়া নিয়ে অনেক সামাজিক অবস্থান, সেটাও তো আপনাকে একটা মূল্যায়ন করতে হবে। বরং ইউনূস সাহেবের বক্তব্য তো স্পষ্ট হয়েছে, সমন্বয়দের সামনে দাঁড়িয়ে বলেছেন যে আমাদের কাছে ছাত্র প্রতিনিধিরা এলো বললো এই কাগজটা আপনি সিগনেচার করেন, শহীদ মিনারে পাঠ করবেন। উনি বললেন নো, যাদের সমর্থনে আমি আজকে এই সরকার গঠিত হয়েছে তাদের সম্মতি ছাড়া আমি এটা পারি না। আমি রাইট, সঠিক কাজটা করেছে। তা আপনি এরপরও যদি আপনার মধ্যে সে বোধোদয়টা না ঘটে যে এটা সার্বজনীন একটি গভর্নমেন্ট, এটা তো আজকে যদি এখানে নিজাম আছে বলুক যে না এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাহলে আলাদা একটি কথা, তাহলে আলাদা কথা যে না একটি শক্তির সরকার এখানে আছে, তাহলে রাজনৈতিক দলগুলির ভূমিকাটা কি আপনাকে সেটা তো বিবেচনা করতে হবে। এবং নিজাম কিন্তু বললো যে আপনারা অনেক কিছু আপনাদের জন্য করতে পারেন, এটা না আমাদের জন্য এই ব্লেমটা কেন? আজকে আপনি দেখবেন আপনার রাজনৈতিক, এরা কি কোনো রাজনৈতিক শক্তি? না না, আমাদের রাজনীতি একটা ম্যানিফেস্টো আছে, আমাদের আইডিওলজি আছে, আমরা কি বিশ্বাস করি, আমরা দিক নির্দেশনা আছে, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাস করি, আমি সাংবিধানিক সরকারি। তাহলে হাসিনার সাথে আমাদের ডিফারেন্সটা কি? হাসিনা তো সংবিধানকে পাশ কাটিয়ে অবৈধভাবে নির্বাচন করেছে, ক্ষমতা থেকে, আমরা কি তার সহযোগী হব, তার দোষর হবো? নো, আমরা তো দেখেন আপনি অনেকে নির্বাচন করেছে, আমরা তো নির্বাচন করিনি আসেন, আমরা বলেছি অবৈধ নির্বাচন। এখন আপনাকে বলা হচ্ছে যে জাতীয় সরকার করতে চেয়েছিলেন, তাহলে সংবিধানের কি হবে? যদি জাতীয় সরকার আপনি করতেন তাহলে আপনি হয় বঙ্গভবনে গিয়ে এখানে পুরো দিন আপনি শপথ নিয়েছেন। আমার সুযোগ হয়েছিল সেদিন সেই অনুষ্ঠানে যাওয়ার মতো, আমাদেরকে দাওয়াত, আমরা তো মানে পুলিশের ওয়ান্টেড ছিলাম, বিপ্লবী সরকার বিপ্লবী ভাবে শপথ দিতে পারতো। তারা তো শহীদ মিনারে শপথ নেবে অথবা সোহরাওয়ার্দী উদ্যানে শপথ নেবে, তাহলে আপনি ওখানে গেলেন কেন? হ্যাঁ, এখানে যদি নিজে আমরা স্পষ্ট ভাষা বলতে পারতো যে না এই প্রক্রিয়ার সাথে আমরা নাই, তাহলে হয় 3জন প্রতিনিধি তারা কেন দিয়েছে ওখানে, তারা তো উল্টো করতে পারতেন, বলতো যে আমরা এই সরকার নেবো না, আপনারা নিরপেক্ষভাবে চালান। অর্থাৎ আপনারা চেয়েছিলেন সরকারকে একটা নিয়ন্ত্রণ করতে। আমি নিজামের কাছে জানতে চাই, এই মোশাররফ সাহেব যে কথাটি বললো আপনি এটার সাথে কতটুকু একমত? আমি ভাইয়ের সাথে কথাটাতে দ্বিমত পোষণ করতেছি যে ছাত্ররা যা চায় সরকার তাই করে। দেখুন, ছাত্ররা যদি যা চায় সরকার যদি তাই করতো, ছাত্ররা তো রাষ্ট্রপতির অপসারণ চেয়েছে, সেটা কেন হলো না? ছাত্ররা সংস্কার চাইতেছে, সেই সংস্কার কেন
বলা হচ্ছে নির্বাচিত সরকার ছাড়াই সংস্কার লেজিটিমেসি সংস্কার পাবে না। অনেকগুলো দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, সব সরকার সংস্কার 3টা মেয়াদে প্রস্তাব করা হয়েছে, একটা হচ্ছে এখনই বাস্তবায়নযোগ্য, একটা স্বল্প মেয়াদী, একটা দীর্ঘমেয়াদী। আমি সেই আলাপে যাচ্ছি না, এটার জন্য আরেকটা টকশের প্রয়োজন হতে পারে। এবং ছাত্ররা চেয়েছিল ঘোষণাপত্রের, সেই ঘোষণাপত্র কিন্তু সরকার এখনো পর্যন্ত আমরা ঘোষণাপত্র ঘোষিত হওয়ার যে প্রক্রিয়া কিংবা রোড ম্যাপ, এটা সরকার থেকে এবং অপর রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এখনো পর্যন্ত পাই নাই। ইভেন কি আপনি যদি জানেন, এই সরকার গঠিত হওয়ার আগে 6 আগস্ট কিন্তু আপনার অ্যাটর্নি জেনারেলের নিয়োগপ্রাপ্ত হয়েছিল, এমনকি পুলিশের আইজিপি নিয়োগ পেয়েছে, এবং সেটা হচ্ছে বিএনপি সমর্থিত। তাহলে আপনি কিভাবে এটা বলতে পারেন ছাত্ররা যা চাচ্ছে সরকার সেটা করতেছে? আপনি এটাও জেনে থাকবেন, বিভিন্ন মিডিয়াতে এই নিউজগুলো আসতেছে, প্রত্যেকটা থানায়, লোকাল গভর্নমেন্টের প্রত্যেকটা অফিসে তারা এই বিষয়ে তাদেরকে কনভিন্স করা হয়েছে, আশ্বস্ত হয়েছে যে অতি দ্রুততম সময়ে বিএনপি আবার পাওয়ারে আসতেছে, সুতরাং তাদেরকে মেনটেন করে থাকতে হবে আগামীতে যদি তারা থাকতে চায়। আমরা এটা দেখেছি, এটাও শুনেছি যে বিভিন্ন স্থানীয় পর্যায়ে জামাতের অনেকেও এইভাবে পদোন্নতি পেয়েছে বা তাদের ব্যাপারে বার্তা দেওয়া হয়ে হচ্ছে। থাকতে পারে। আমি শুধু বিএনপিকে স্পেসিফাই করতেছি না, এখানে সবগুলো রাজনৈতিক দলকে আমি বলতেছি, সবগুলো রাজনীতিবিদকে আমি আমার আলোচনায় টেনে আনতেছি। মানে এরকম একটা কনসেপ্ট তাদের মধ্যে গ্রো হয়েছে। এটা কেন? এই উত্তরটা কিন্তু আমরা এখনো পর্যন্ত সুস্পষ্ট কোনো উত্তর পাই নাই। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু যে আপনি দেখছেন, প্রত্যেকটা লোকাল গভর্নমেন্টের অফিসে বলেন, সচিবালয়ে বলেন, পুলিশে বলেন, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু নিয়োগের ক্ষেত্রে, ট্রান্সফারের ক্ষেত্রে, বদলির ক্ষেত্রে তারা একক আধিপত্য চালাচ্ছে। এবং সেটা কয়েকটি কোরামে ভাগ হয়ে গেছে মনে হয় যেন। যদি 5 জন নিয়োগ হয়, সেখানে 2 জন হবে বিএনপির, 2 জন হবে জামাতের, 1 জন হতে পারে ছাত্রদের। বিরতি নিতে হচ্ছে। শহীদুদ্দিন স্বপন বিরতির, মোহাম্মদ স্বপন বিরতির পর বলবেন এই বিষয়টি। দর্শক, RRM স্টিল ইনসাইড পলিটিক্সে একটা বিরতি নিচ্ছি, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি RRM স্টিল ইনসাইড পলিটিক্সে। বিরতির আগে কথা বলছিলাম, আবারও আলোচনায় 1-11 এই প্রসঙ্গে। বিরতির আগে কথা বলছিলেন মোহাম্মদ নিজামুদ্দিন। আমরা দেখতে পাচ্ছি জনাব শহীদুদ্দিন মোহাম্মদ স্বপন, আপনার কাছে যদি জানতে চাই যে একটা অবিশ্বাস আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে রাজনৈতিক দল এবং যারা ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন প্রত্যেকের বিরুদ্ধে একটা অবিশ্বাস দেখতে পাচ্ছি। আপনি কি দেখতে পাচ্ছেন? দেখুন, রাজনীতির মাঠে বিশ্বাস অথবা অবিশ্বাসের জায়গা তো আছেই। এটি রাজনীতি এর বাইরের বিষয় না। এবং কি কখনো কখনো আপনার ষড়যন্ত্রের তত্ত্বটাও আপনি এখানে আনতে পারবেন। কারণ আপনি ইতিহাসের দিকে তাকালে আপনার প্রত্যেকটি ঘটনা, উল্লেখযোগ্য ঘটনা যখন যেটা সংঘটিত হয়েছে, তার বিশ্বাস অবিশ্বাসের জায়গাটা ছিল, ষড়যন্ত্রের জায়গাটা ছিল। প্রশ্ন হচ্ছে যে আপনি এটিকে কিভাবে দূরে সরিয়ে রেখে কিভাবে উত্তরণটা ঘটাবেন। আজকে সেই প্রশ্নটাই মৌলিক। আপনি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে, যেটি আমরা বিএনপির পক্ষ থেকে দ্রুত নির্বাচনের দাবি করছে, আমরাও এটি মনে করছি যে নির্বাচন তো আমাদের যেতেই হবে এবং নির্বাচনের মধ্য দিয়েই তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় পা ফেলার জায়গাটা তৈরি হবে। কিন্তু এর সাথে প্লাস করতে চাই আমরা যে শুধু নির্বাচনের মধ্য দিয়ে পা ফেলার জায়গাটা তৈরি করবার সাথে সাথে এই নির্বাচনের মধ্য দিয়ে যে নির্বাচিত দল রাষ্ট্র ক্ষমতা যাবেন, তারা যেন যেই পতিত স্বৈরাচার গত 15.5 বছর সংবিধানের নামে 53 বছরের এবং মোটা দাগে 53 বছর যেটিকে আমরা বলি, কখনোই সুখকর গণতন্ত্র আমাদের মাঝে ছিল না। লুণ্ঠনতন্ত্র থেকে আমরা বেরোতে পারিনি। প্রতিপক্ষকে দমন করবার জন্য আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সমস্ত প্রতিষ্ঠানকে আমরা ব্যবহার করেছি। তার চূড়ান্ত অধ্যায় রচনা করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। এখন দেখুন, পেছন দিকে ফিরি, 111 সরকার যখন এসছে, যে পদ্ধতিতে আসুক না কেন, আপনার খেয়াল থাকবে সমস্ত রাজনৈতিক শক্তি, রাজনৈতিক দল, নেতা কর্মীরা তখন কিন্তু নামাজ কলমা পড়া ছাড়া অন্য কোনো কাজে যাওয়া চিন্তা করে নেই। মানে আমাকে বাঁচতে দিন, আমি আর কিচ্ছু করবো না। ওবায়দুল কাদের কথা খেয়াল থাকবে আপনার, উনি বেরিয়ে বলছে যে 111 শিক্ষা থেকে আমি শিক্ষা নিলাম, আগামী দিনের রাজনীতিতে আমাকে সেই শিক্ষা দ্বারা অনুপ্রাণিত হবে। এইটা সবাই যেটা বলে যে ইতিহাসের শিক্ষাতে আমরা শিক্ষা নেই, এবং 111-এর এই শিক্ষা থেকেও আমরা শিক্ষা নিই নেই, সেটি ওবায়দুল কাদের তার প্রমাণ। যে কথা উনি বলেছেন, পরবর্তী আমার সবাই নিশ্চয়ই খেয়াল করেছেন তার এই বক্তব্যটা আমরা তখন দেখেছিলাম। তাহলে কি আমরা যে শিক্ষা নিতে পারি না, সেই জায়গাটা প্রমাণিত হয়েছে। এখন ধরুন
আজকে একটি নির্বাচিত সরকারের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটা স্বাভাবিক করবার যেই কথাটা বলছে, সেই প্রক্রিয়া আমরা যেতে পারি, যাব, এবং সেই প্রক্রিয়ায় যেতে হবে। কারণ গণতন্ত্রের প্রাথমিক শর্ত হচ্ছে একটা নির্বাচন প্রক্রিয়া। কিন্তু জনগণের অভিপ্রায় যেটি বলে, জনগণের অভিপ্রায় হলো তার ভোট দেওয়ার অধিকার যেমন নিশ্চিত করতে হবে, তেমনি তার সমস্ত অধিকারগুলো নিশ্চিত করবারও নিশ্চয়তা সে চায়। ভোট দেওয়ার অধিকার নিশ্চয়তার মধ্য দিয়ে একটি সরকারের সাথে তার একটা চুক্তি তৈরি হয়। কিন্তু অন্যান্য অভিপ্রায় যেগুলো আছে, তার বাঁচবার, তার নাগরিক অধিকার, তার শিক্ষার অধিকার, তার সন্তানের লেখাপড়ার অধিকার, তার স্বাস্থ্যের সুবিধা, সমস্ত নাগরিক অধিকার যে পাওয়ার নিশ্চয়তা বিধান করবার যে জায়গাটা, সেই জায়গাটা নিশ্চিত করবার ক্ষেত্রে শুধুমাত্র একটি ভোট এটি কিন্তু যথেষ্ট নয়। এর প্রমাণটা আমরা পেয়েছি গত 15.5 বছর বা 54 বছর, যেটি বলি যে আমরা 72 সংবিধান, গণতান্ত্রিক সংবিধান ছিল না, জন আকাঙ্ক্ষা পূরণ করে নেই, এবং এরপরে 17টা সংশোধনী হয়েছে, প্রত্যেকটি দল এবং গোষ্ঠীর স্বার্থ হয়েছে, নিজেদের স্বার্থের জন্য। আমি পরিষ্কার করে বলতে চাই, আপনি অ্যামেন্ডমেন্ট করবেন, রিফর্ম করবেন, রিরাইট করবেন, কোনটি করবেন? অ্যামেন্ডমেন্ট করলে একটা নির্বাচিত পার্লামেন্টে সেটা করতে পারবেন, আর যদি রিফর্ম করেন তাহলে আপনার কিছু সাংবিধানিক বাধ্যবাধকতা আছে, আপনাকে সেদিকে যেতে হবে। আর যদি নতুন সংবিধান করেন তাহলে আরেক বিষয় আছে। এখন প্রশ্ন হচ্ছে যে যারা অংশীজন সকলের মতামতের ভিত্তিতে আমাদের পথ চলতে হবে। বিএনপি নির্বাচন চাচ্ছে কালকে, ওনারা বলছেন যে সংস্কার ছাড়া কোনো নির্বাচন নাই। আমরা আমাদের জায়গা থেকে বলছি, আমরা জাতীয় সমঝোতা চাই এই প্রশ্নে, আমরা সংস্কার চাই, নির্বাচনও চাই, সে প্রক্রিয়া চলছে, কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে হবে আমাকে। আওতাবর্তীকালীন সরকার বছর বছর থাকবে না, কিন্তু যে পরিমাণ সময় দিয়ে, যেটুকু সময় দরকার সেটুকু সময় দিয়ে ওনাদের নির্বাচন দাবি করবার অথবা নির্বাচিত সরকারে যাওয়ার যে দাবি, সেটাকে আমি অমূলক মনে করছি না, কিন্তু এটি আমাদেরও দাবি। কিন্তু একই সাথে যেই সংস্কারগুলো করা দরকার, যে ক্ষমতা কাঠামোর যে একছত্র আধিপত্য, যে জায়গাটা 15.5 বছরে আমরা চর্চা করতে দেখেছি, আপনি আয়নাগরকে বন্ধ করলেন না, আপনি পুলিশকে রিফর্ম করলেন না, এবং যে আন্দোলনে পুলিশ পালালো, বিচারপতি পালালো, বাইতুল মোকাররমের ইমাম পালালো, এবং প্রশাসনের আমলারা পালালো, সে আন্দোলনের ফল যদি একই প্রক্রিয়া থেকে যায়, মোশাররফ একটু আগে বললেন যে প্রশাসন এখন যারা আছে সচিবালয় পদোন্নতি এবং পালাবদলের খেলা খেলছেন, এবং পুলিশের এখনো কোনো কিছু হয়নি। এই যে প্রশাসন এখন আছে, অন্য সাংবিধানিক সংস্কারের কথা যদি মাথা রাখেন নাও রাখেন, এই প্রশাসন দিয়ে একটা নির্বাচন করা সম্ভব? আমি কথাটা শেষ করতে যাই, সম্ভব নয় বিধায় আমরা মনে করি এই রিফর্মগুলা যদি না হয়, এবং যেটুকু ঐক্যমত্য যেখানে হয়, যেটুকু হয়, বিএনপি প্রধান একটি বিএনপির 31 দফার মধ্যে অনেকগুলো আছে, আমরা 31 দফা একসাথে লড়াই করেছি, আমরা একসাথে, এটা বিএনপির 31 দফা বলে আপনার ভুল বলবেন, যুগপৎ আন্দোলনের 31 দফা, এটা বিএনপি এখন মাঝে মাঝে ভুল বলে যে ওনাদের 31 দফা, কিন্তু আমরা 6 মাস পর্যন্ত ওনাদের সাথে কাজ করে বিশ্বত গণতন্ত্র মঞ্চ আমরা দাবি করতে চাই, আমরা ওনাদেরকে এই জায়গায় একটি দলিল তৈরি করবার ক্ষেত্রে যাদেরকে উপহার দেওয়ার ক্ষেত্রে আমরা কাজ করেছি। সেই 31 দফার ভিতরে যে কথাটা লেখা আছে, আজকের গণঅভ্যুত্থান পরবর্তী জায়গায় 31 দফার 1 দফায় যে কথা আছে, সেখানে কিন্তু কি কথা ছিল, এই হাসিনাকে হটাবো, অন্তর্বর্তীকালীন সরকার করব, বেগম জিয়ার মুক্তি চাইব, এবং রাষ্ট্র সংস্কার করব। 1 দফার কিন্তু অনেকগুলো কথা ছিল, তো 1 দফায় তো অনেকগুলো দফা আপনার চলে গেছে। বেগম জিয়া মুক্ত, অন্তর্বর্তীকালীন শেখ হাসিনা পালালো, অন্তর্বর্তীকালীন সরকার হলো, কিন্তু বাকি থেকে গেল কোনটা? রাষ্ট্র সংস্কার, এই জায়গাটা কিন্তু বাকি থেকে গেল। তাহলে সেই প্রশ্নে এখন তখন কথা হচ্ছে নির্বাচিত সরকার এইগুলো করা হবে, কিন্তু যেহেতু গণঅভ্যুত্থানটা সংস্কার তো দরকার, যেহেতু গণতান্ত্রিক গণঅভ্যুত্থানটা ভিন্ন কায়দা, ভিন্ন মাত্রায় সমস্ত অংশীজন তাদের যে আকাঙ্ক্ষা আমরাও ধারণ করেছি, গণঅভ্যুত্থান পরবর্তী সময় বিএনপি আমরা সকলে বলেছি যে সংস্কার লাগবে, সংস্কার করতেই হবে, কিন্তু ক্রমশ আমরা সেই জায়গাটা সংকুচিত হচ্ছে। আমরা কখনো কখনো বলছি যে মিনিমাম সংস্কারের জায়গাটা লাগবে, কখনো বলছি যে মোটা দাগে সংস্কার লাগবে। আমরা এটা বলতে চাই যে আপনি যেইটুকু সংস্কার করবার মধ্য দিয়ে আগামী দিনে যারা ক্ষমতা দায়িত্বপ্রাপ্ত হবেন, তারা একটা ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামোর উপরে বসে যেন রাষ্ট্রটা শাসন করতে না হয়, তারা যেন আবার ফ্যাসিস্ট রূপ গ্রহণ করার জন্য পরিস্থিতি তাকে সাহায্য না করে, ক্ষমতা কাঠামো তাকে সাহায্য না করে, সেরকম একটা পরিস্থিতি তৈরি করতে পারি, তাহলে আগামী দিনে গণতন্ত্রের পথে যাত্রাটা আমাদের শুভ হবে। আমি আবার ফিরবো মোশাররফ হোসেন, আপনার কাছে যদি জানতে চাই, ন্যূনতম সংস্কারের কথা আপনারা বলছেন, এবং আমরা যে বাস্তবতা দেখতে পাচ্ছি যে এত বছরের জগদ্দল পাথর যে প্রশাসনে যেভাবে আছে, সেই প্রেক্ষাপটে যে নির্বাচন চাচ্ছেন, নির্বাচন যে যারা যেই প্রশাসন নির্বাচন করবে, সেই প্রশাসন কি নির্বাচন করার জন্য প্রস্তুত? এই প্রশ্ন আপনাকে আমাকে করছেন? জি জি, আমাকে না করে নিজামুদ্দিনকে করলে সবচেয়ে বেটার হতো। তারা প্রায় 5.5 মাস ক্ষমতায়, তাহলে জঞ্জাল কেন সাফ করছে না তারা? আমরা বারবার বলছি, আমরা দাবি করছি,
আমরা বলছি, বৈষম্য বিরোধী বলছে, স্বপন ভাই, সকল রাজনৈতিক শক্তি বলছে শেখ হাসিনা প্রশাসনকে নগ্ন দলীয়করণ করেছে। তাহলে আপনার এই নগ্ন দলীয়করণ করতে আপনার 5.5 মাস লাগবে কেন? ওয়াই? এ তো সর্বোচ্চ 24 ঘন্টার ব্যাপার। প্রশাসনে এত লোক কিভাবে আপনি ঠাঁই দিবেন? কিচ্ছু লাগবে না, বাদ দিয়ে আবার আপনাকে দরকার মেসেজটা দরকার যে আপনি নিউট্রাল গভর্নমেন্ট চান, এই মেসেজটা আপনার দরকার। কিন্তু আপনার মধ্যে সে আন্তরিকতা দেখা যাচ্ছে না। আপনি একটা কথা বলেন, এখানে তো নিজামুদ্দিন আছে, তাদের তো একটা ব্যাপক ইনফ্লুয়েন্স আছে এই গভর্নমেন্টের উপর। আপনার মনে আছে সংস্থাপন মন্ত্রণালয় ডিসি নিয়োগের ক্ষেত্রে আপনারা যারা গণমাধ্যম কর্মী, জি জি জি, মেসেজ আপনারা মানে যে কি মেসেজ দিয়েছে, প্রিন্ট করেছেন, কত টাকা লেনদেন হয়েছেন, সেই সচিব এখনো আছে না? কোন স্বার্থে আছে, কার জন্য আছে, এই প্রশ্ন কি আপনারা করেন? এবং বিতর্কিত অনেকেই এখনো প্রশাসনে বহাল আছে না? তবিয়তে আছে। এবং আমি তালিকা দিয়ে বলতে পারি যে 64 জন জেলা নিয়োগ হয়েছে, 39 জন গত সরকারের সুবিধাবাদী ডিসি। আপনি কেন তাদেরকে রেখেছেন? কি আপনার প্ল্যান? আমরা তো সেই প্রশ্ন আপনাকে করতে পারি। কই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা উপদেষ্টারা সেই ব্যাপারে একটি কথা বলে না? কেন বলে না? এখনো কেন শেখ হাসিনার সেই সেট আপ সব জায়গায় রয়ে গেছে? আপনার মনে আছে? আমরা একটা কথা বলেছি, আপনি এদেরকে সেট আপটা ভেঙে দেন। আমরা রাজনৈতিক দলগুলির সমন্বয় নিশ্চয়ই এটা করবেন। আমরা মনে আছে, আমরা একটা উদাহরণ সবসময় বলি, শাহাবুদ্দিন সাহেব যখন ক্ষমতা নিয়েছিলেন এসব পতনের পর, উনি একদিনের মধ্যে সকল প্রশাসন ওলট পালট করে দিয়েছেন। অর্থাৎ আপনি এখানে আছেন, আপনি অনুষ্ঠানটা পরিচালনা করেন, আপনার কিন্তু একটা সেট আপ আছে। সেখানে কিন্তু আন্তরিকতাটা বোঝা যাচ্ছে। না না, সেট আপ আছে। তা আপনাকে ইচ্ছা করলে তো আপনার সেট আপে আমাকে যদি বসাই দেন, আমি কি ওইটাকে ওইভাবে অ্যাক্টিভ করতে পারবো? পারবো না। আমরা ওই জিনিসটাই বলেছি যে যেখানে যে হাসিনার বসা আছে এদেরকে আপনি সরিয়ে দেন, যেখানে রংপুর আছে ওদেরকে বরিশাল পাঠান, বরিশাল যারা আছে চিটাং পাঠান, চিটাং যারা আছে খুলনা পাঠান। অর্থাৎ তার সেট আপটা ভেঙে দেন যাতে তার মেকানিজম না হয়। আপনি সেইটা তো ফুল রেখে দিয়েছেন। তাহলে এই প্রশাসন দিয়ে আপনি কিভাবে আগামী দিনে মানে বৈষম্য মুক্ত বাংলাদেশ করবেন? আমাদের প্রস্তুত তো এখানেই এক। তারপর আপনি বলবেন স্বপন ভাই, আমরা এই যে সংস্কারের মধ্যে আপনি দেখেন যে স্বপন ভাই বলছে আমরা 31, আমাদের কিন্তু ছিল স্বপন ভাই 27 দফা। 10 দফা এবং 27 দফা। স্বপন ভাইদের উদ্যোগে তাদের পরামর্শে এটা কিন্তু বাড়ি 31 দফা করা হয়েছে। এই যে আমরা বলি কি, আমরা কিন্তু বিএনপির একা বলি না, আমরা কিন্তু বিএনপির নেতৃত্বাধীন 42টি রাজনৈতিক দলের এই প্রস্তাব। সেখানে আপনি দেখেন, আমি যদি বলি আপনার সংস্কার নিয়ে, আপনি তো সংস্কারের জন্য আপনাকে কেউ দীর্ঘমেয়াদী সময় দেবে না। 3টা টার্মে যে কোনো পরিকল্পনা বাস্তবায়ন হয়, শর্ট টাইম, মিড টাইম, লং টার্ম। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই সরকার যে আলোচনা, গণমাধ্যমের যে আলোচনা, রাজনৈতিক দলের যে মতামত, 8টির ব্যাপারে ইতিমধ্যে কিন্তু একমত হয়েছে। এর মধ্যে দেখেন একটা জাতীয় সরকার করবে, বিএনপি বলে দিয়েছে যদি আমরা এককভাবে যাই ক্ষমতায়, আমরা সরকার গঠন করবো, আমরা ন্যাশনাল গভর্নমেন্ট করবো। এক, প্রধানমন্ত্রী 2বারের বেশি হতে পারবেন। 2, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সংসদের মধ্যে একটা ব্যালেন্স করা হবে। আর্টিকেল 70 আপনার সংশোধন করা হবে, একটি আপার হাউস তৈরি করা হবে, সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলি আছে সেগুলিকে গণমুখী করার জন্য নতুন আইন প্রণয়ন করা হবে। ইতিমধ্যে দেখেন গতকালকে আমরা দেখেছি যে ওই বিচারপতি নিয়োগের আইন হচ্ছে। তা আপনি 5.5 মাস আপনি এখনো কেন নির্বাচন কমিশন নিয়োগের আইন করেন না? আপনি কেন করেন না? আমি শুধু নিজামুদ্দিনের কাছে ছোট্ট করে যদি একটু বলেন যে আসলে যে প্রশাসনিক যে রদবদল হওয়ার কথা ছিল বা পরিবর্তন হওয়ার কথা ছিল, নির্বাচন বা গণতন্ত্রের পথে হাঁটার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতিতে আসলে সরকারের ঘাটতি দেখতে পাচ্ছেন কিনা? দেখুন, এটা তো দৃশ্যমান। গণ অভ্যুত্থান পরবর্তী যে সরকার হয়েছে তার কাজ করার ক্ষেত্রে অনেকগুলো সীমাবদ্ধতা, দুর্বলতা প্রতীয়মান হয়েছে। এখানে কিছু চ্যালেঞ্জও আছে। সেক্ষেত্রে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং অপরাপর রাজনৈতিক দলগুলোর একটা প্রেশার আছে। দেখেন, আমাদের সংস্কার কমিশন যতগুলোই তাদের সংস্কার আলাপ তুলেছে, সেখানে কিন্তু তাদেরকে অনেক ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। যখন আপনি জনপ্রশাসনের সংস্কার আলাপে সেখানে আব্দুল সাত্তার সাহেব উনি একটা বড় অংশ সেখানে অপোজ করেছেন এবং তিনি অনেকটা বিএনপিপন্থী। তো সেখানে এই যে সরকারের সামনে চ্যালেঞ্জগুলো আছে, যার কারণে সরকার তার সংস্কার আলাপে অনেক বেশি সফল হতে পারছেন। আপনি যে রদবদলের কথা বলতেছেন, এটা অ্যানালাইসিস করে দেখবেন যে এখানে বদলি ট্রান্সফার, আমি আপনাকে এর আগেও একবার বলেছি, যদি সেখানে 5 জনের একটা প্রপোজাল আসে, সেখানে ভাগবাটোয়ারা হয়ে যাচ্ছে যে এখানে 3 জন হতে হবে বিএনপি থেকে, 2 জন হতে হবে জামাত থেকে। তাহলে যারা যে অভ্যুত্থান সংগঠিত করলো, যাদের নেতৃত্বে অভ্যুত্থান হলো, তাহলে তাদের অংশটা কোথায়? তাদের অংশটা তো আমি মনে করি বাংলাদেশ, যে বাংলাদেশপন্থী মানুষদের রিফ্লেকশনটা কোথায়? শুধু দেখুন, এই যে আজকে ডক্টর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে দ্রুত নির্বাচন না হলে অন্যান্য শক্তির উত্থান হইতে পারে। অন্যান্য শক্তি বলতে উনি কোন কোন শক্তিকে বুঝাচ্ছেন, কি কি শক্তির যিনি আশঙ্কা করছেন? এখানে যদি অভ্যুত্থানের কোনো শক্তি যদি গড়ে ওঠে এবং তার যদি পাবলিক ম্যান্ডেট থাকে, জনসমর্থন থাকে, তাহলে এই শক্তির উত্থানে মূল বাধা কোথায়? আমরা তো সেটাকে সাপোর্ট করি যে বাংলাদেশে এরকম একটা শক্তির দরকার, যেখানে পরিবারতন্ত্রের
বা গত 53 বছরে বাংলাদেশের একটা রাজনৈতিক শূন্যতা ছিল, সেখানে পরিবারতন্ত্র ছিল, সামরিক শাসন দেখেছি আমরা। তো সেখানে সত্যিকার অর্থে বাংলাদেশপন্থী যদি একটা নতুন রাজনৈতিক শক্তির উত্থান হয়, তাহলে তো এটাকে ওয়েলকাম করা উচিত। আমাদের এটা আমরাও ফিল করি, বিপ্লবের প্রত্যেকটা অংশীজনকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি তাদের ঐক্যবদ্ধ থাকতে না পারে, এই সুযোগটা নিয়ে পতিত ফ্যাসিবাদ আবার তারা সেখানে ফেরত আসতে পারে। আপনি একটা মাঠে 4টা দুধের পেয়ালা রেখে সেখানে কিছু বিড়াল ছানা ছেড়ে দেন, দেখবেন যত নেগেটিভ ন্যারেটিভ হোক না কেন, সেখানে কিন্তু কিছু না কিছু বিড়াল ছানা গিয়ে সেখানে মুখ দিবে, সেখানে দুধ পান করবে। তার মানে আপনি যে কোনো কনসেপ্ট বিপ্লবের, এটা কি গণ অভ্যুত্থান নাকি বিপ্লব, না এটা সংবিধান সংস্কার কি নির্বাচিত সরকার করবে নাকি অন্তর্বর্তী সরকার করবে, যে কোনো একটা কনসেপ্ট মাঠে ছেড়ে দিলে কিন্তু সেখানে কিছু না কিছু মানুষ এক হবে, এখানে আমাদের ঐক্যটা বিভাজিত হয়ে যাবে। সুতরাং আমরা এখনো চাই কিছু কমন বিষয়ে বাংলাদেশের স্বার্থে আমরা বিপ্লবের সমস্ত অংশীজন, যেভাবে ছাত্রদের এক দফা দাবিতে দলমত নির্বিশেষে সবাই যখন মাঠে নেমেছে, আমরাও চাই বাংলাদেশ বিনির্মাণে আমরা তো শুধুমাত্র নির্বাচনের জন্য জীবন দিই নাই, এই বাংলাদেশকে যে কাঠামোগত ফ্যাসিজমের এই কাঠামোকে সংস্কার করে বাংলাদেশকে একটা সত্যিকার অর্থে রাজনীতি প্রতিষ্ঠার জন্য আমরা কমন গ্রাউন্ডে সবাই ঐক্যবদ্ধ হতে পারি। আমরা সেই আলাপগুলো কিন্তু জনগণের কাছে দিয়ে আসতেছি। আমরা একটা বিরতি নিয়ে আবারও ফিরবো আলোচনায়। দর্শক, RRN স্টিল ইনসাইড পলিটিক্সে একটা বিরতি নিচ্ছি, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি RRN স্টিল ইনসাইড পলিটিক্সে। বিরতির আগে কথা বলছিলাম আবারও আলোচনায় এক এগারো প্রসঙ্গ নিয়ে। আমরা তো বিভাজন দেখতে পাচ্ছি, একটা স্পষ্ট অবিশ্বাস দেখা যাচ্ছে। জনাব শহীদুদ্দিন মাহমুদ স্বপন, আমরা আসলে ঐক্য, যে ঐক্যের খাতিরেই আমাদের এই এক হওয়া, সেই ঐক্যে আসলে কিভাবে যেতে পারি সবকিছু ভুলে? আমাদেরকে সংস্কার এবং নির্বাচন, আমাদের ঐক্যের পথে যেতে হবে। ঐক্য ছাড়া আমাদের কোনো উপায় নেই, কারণ আমরা এই 53 বছরের এই অবস্থায় ফিরতে চায় না, এদেশের মানুষ আর ফিরতে চায় না। এবং এই নির্বাচন ব্যবস্থা নিয়ে কয়েক বছর পর পরই একটা টানা পড়েন, 5 বছর পর বা 15 বছর পরে আমাদের যে সমস্যাটা তৈরি হচ্ছে, বারবার ক্ষমতা হস্তান্তরের নিরাপদ প্রক্রিয়াটা আমাদের এখানে স্থিতিশীল হয়নি। যে কথাটা বলতে চাচ্ছি যে আমাদের মোটা দাগে সংস্কারের যে বিষয় আছে, জনপ্রশাসন সংস্কার, বিচার বিভাগের সংস্কার, নির্বাচন কমিশন সংস্কার, পুলিশ সংস্কার এবং সংবিধানের সংস্কার, এই যে কয়টি সংস্কারের কথা বললাম, এখানে সংবিধান সংস্কার ছাড়া অন্য সংস্কারগুলো অন্তর্বর্তীকালীন সরকার, সংবিধান বিশেষজ্ঞ ভালো বলতে পারেন, তারা তাদের অধ্যাদেশের মধ্যে যে করবার সুযোগ আছে। মোশাররফ ভাই সম্ভবত সেই জায়গাটা সেভাবে বলতে চান যে এই সংস্কারগুলো শেষ করে নির্বাচনে যান। আমরা এই সাথে যুক্ত করতে চাই যে সংবিধানের সংস্কারের প্রয়োজন আছে, জায়গাটা প্রয়োজন আছে, সেই জায়গাটা করতে হবে, কারণ সেটাই মূল সংকট তৈরি করছে। এই প্রশ্নে এখন আমি চাচ্ছি, উনি চাচ্ছেন না, বিষয়টা এভাবে রাখবো, আপনি যেটা বললেন বিশ্বাস অবিশ্বাসের জায়গা না, এই জায়গায় আমরা মনে করি জাতিকে একটা সমঝোতার পথ বের করতে হবে। সেই ক্ষেত্রে আমাকে যদি বলেন সমঝোতার পথটা কি, আমরা মোটা দাগে যে সমস্ত বিষয় নিয়ে আমরা একমত হব সংস্কারের জন্য, এবং মোশাররফ ভাই তার কথা বলেছেন যে এই বিষয়গুলো তো আমরা একমত, কিন্তু এর ভিতরে অনেকগুলো বিষয় সাংবিধানিক বিষয়, সেই বিষয়গুলো মোশাররফ ভাইয়ের বক্তব্য হচ্ছে সংসদীয়ভাবে এটা সমাধান করা যায়। সাংবিধানিক বিষয়ের ভিতরে কতগুলো আছে, শুধুমাত্র নির্বাচিত সরকারে এইগুলা রিফর্মসটা করতে পারেন না, সেই জন্য বাড়তি কিছু দরকার। সেই জন্য আমরা বলছি আজকে যদি ক্ষমতা কাঠামোর যে সংস্কারের জায়গাগুলো যদি আমরা চিহ্নিত করি এবং একমত হই, সেই জায়গাগুলো সংস্কার করবার জন্য আমাদের সমঝোতার পথ আবিষ্কার করতে হবে। ওরা যেটা বলছে, আমরা যেটা বলছি সকলে মিলি, সেই ক্ষেত্রে আমাদের একটা দাবি আছে যে প্রশ্নগুলো আমরা ঐক্যমত্য তৈরি হব, সেগুলোর প্রতি বৃহত্তর জনগোষ্ঠীর ম্যান্ডেট নেওয়া যদি প্রয়োজন হয়, তাহলে গণভোট আমরা যেতে পারি। আপনার কাছে কি মনে হয়, আমরা কি ঐক্যমতে যেতে পারবো? এখানে আপনি মনে করবেন যে আমাদের যে মূল স্পিরিটটা, যে আমরা কিছু কিছু সংস্কার তো সবাই চাচ্ছি, এবং আপনি খেয়াল রাখেন আমি, শোভন ভাই, নিজাম, আমরা আমাদের মধ্যে, বা আপনিও কিছু কিছু ব্যাপারে যেমন আপনি কেয়ারটেকার গভর্নমেন্ট লাগবে, কারো দ্বিমত নাই, আপনি সিদ্ধান্ত নিতে পারেন, অর্ডিন্যান্স এখনই জারি করে দিতে পারেন, অলরেডি এটা অর্ডিন্যান্সও দরকার নেই, এখন আপনি করবে কি, এটাকে টার্মস এন্ড কন্ডিশন কি হবে, এটা আপনার রাজনৈতিক দলগুলি ঠিক করবে, যে তত্ত্বাবধায়ক সরকার মেয়াদ কি 3 মাস হবে না 6 মাস হবে, অথবা কি কি ফাংশন তারা করতে পারবে, এইটা এখন ঠিক করে আপনার জাতীয় সংসদে পাস করাতে হবে। প্রধানমন্ত্রী 2 বারে হবে, এগুলো নিয়ে আমরা কথা বলছি, এগুলো নিয়ে কোনো সংকট নাই। এবং আমি একটা শোভন বাইরে বলি, মূল সংকট যেটা শোভন ভাই বলছে যে সাংবিধানিক, এগুলি কিন্তু সব সাংবিধানের বিষয়, এই অ্যামেন্ডমেন্টগুলো কিন্তু এগুলো ঐক্যমত হয়ে গেছে, তাইলে আপনার সমস্যা কি? আপনার সমস্যা হলো এই যে প্রক্রিয়া যারা ব্যাঘাত, আপনি আইন তো দেশে আছে, কিন্তু ডিপেন্ড করতেছে যে প্র্যাকটিসের উপর, যে আপনি যখন মেইল প্র্যাকটিস করেন তখনই আপনি এটাকে
সংকটটা তৈরি হয়। আপনি এখানে আমি মনে করি সংস্কারের মূল বিষয় হয় আপনি যদি এটা ব্যত্যয় করেন, ভায়োলেশন করেন, আপনার পানিশমেন্টটা কি হবে এইটাকে আপনাকে নিশ্চিত করতে হবে, জবাবদিহিতা নিশ্চিত নিশ্চিত করতে হবে। আজকে দেখেন এখন এই গভর্নমেন্ট তো 5 মাস আছে, আপনাকে তো একটা দৃষ্টান্ত এক্সাম্পল জনগণের কাছে তুলে ধরতে হবে। আপনি রাতের ইলেকশন হয়েছে না 2018-তে, আপনি না হয় হয়তো বলবেন যে 2014 বিনা প্রতিদ্বন্দ্বী হয়েছে, কার কি করার আছে। 18 তো সুনির্দিষ্টভাবে প্রমাণিত, 2024 অনেকটা ওইরকমই। হ্যাঁ, না আমি 24 বাতিল দিলাম নিজেরা নিজের কথা, 18টা তো একেবারে দালিলিক প্রমাণ আছে। আপনি কত পার্সেন্ট বাংলাদেশের ইতিহাসগুলি আপনি দেখেন কত পার্সেন্ট ভোট পড়ছে, এভারেজ কাস্ট হয়েছে, অথচ ওই দিন আপনি কিচ্ছু লাগে না, দ্রুত স্পিরিট ট্রায়াল করে আপনি ওদের বিচার করে আপনার জাতিকে দেখাতে পারেন যে তুমি অন্যায় করলে তোমার শাস্তি হয়। তা আপনি তো সেই দিকে যাচ্ছেন না, বরং আপনি এখন কাদা ছড়াচ্ছে রাজনৈতিক দলগুলোর উপর আপনি করতেছেন। আপনি দলে আপনি সরকারের থেকে আরেকটা শক্তিকে আপনি ভর্ৎসনা করছেন। এটা তো আপনার সাংবিধানিক পদের থেকে এটা আপনি পারেন কিনা এটা তো আপনার বিবেচনা করতে হবে। আমরা শেষ করতে হচ্ছে নিজামুদ্দিন, আপনার কাছে দিয়ে শেষ করছি যে আসলে রাজনৈতিক দলগুলোর যে প্রত্যাশা, সেই প্রত্যাশার আলোকে নির্বাচন এবং সংস্কারের প্রশ্নে সরকার আসলে কতটুকু আন্তরিকতা হতে পারে বা আপনাদের পক্ষ থেকে কতটুকু আন্তরিকতা আছে? আপনি যেটা বলতেছিলেন আমরা কিভাবে ঐক্যবদ্ধ থাকতে পারি বা সেটা কি প্রক্রিয়া হইতে পারে, দেখুন আমাদের একটা পয়েন্টে আমরা এক হইতে পারি, সেটা হচ্ছে বিপ্লবের আকাঙ্ক্ষাকে, বিপ্লবের স্পিরিটকে ধারণ করা। আমার মনে হয় আমাদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য এই একটা পয়েন্টই যথেষ্ট। আমরা যদি বিপ্লবের সঠিক আকাঙ্ক্ষাটাকে যদি ধারণ করতে পারি, তাহলে ওই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করার মধ্য দিয়ে আমরা বিভাজিত হতে চাইলেও আমরা হব না, আমরা একটা গ্রাউন্ডে থাকতে পারি। উনি যেটা বলতেছিলেন যে দেখেন বিএনপিকে গত 5 মাসে গণহত্যার বিচারের দাবিতে যারা এই গণহত্যা চালিয়েছে, ওই গণহত্যাকারী দল, তাদের নেতাকর্মী এবং এই গণহত্যাকারী প্রশাসনের বিভিন্ন অংশের বিরুদ্ধে তাদের বিচারের দাবিতে এখনো পর্যন্ত তারা রাজনৈতিকভাবে মাঠেভাবে সক্রিয়ভাবে নেমেছে। গত তিনটে ইলেকশনে অবৈধভাবে রাতে নির্বাচন বলেন, ডামি নির্বাচন বলেন, হ্যাঁ এই নির্বাচন যারা অবৈধভাবে করেছে এবং এটা যারা সহযোগী হয়েছে, যারা প্রার্থী হয়েছে, এদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার জন্য বিএনপি এখনো পর্যন্ত কোনো ধরনের সক্রিয়ভাবে কর্মসূচি হাতে নিয়েছে। বরং আমরা এটা বলতে শুনেছি বিএনপি নেতারা যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ না করে সেটা গণতান্ত্রিক হবে না, আমরা এটাও বলতে শুনেছি। সুতরাং আমাদের যে সংস্কার আলাপের অধিকাংশ বিষয়ই আপনারা বলতেছেন আপনাদের 31 দফার মধ্যে আসছে, তাহলে আমাদের সেই সংস্কার আলাপগুলোতে প্রসিড করতে মৌলিক বাধাটা কোথায়? আমরা তো সেই গ্রাউন্ডে এক হইতে পারি। সুতরাং আপনাদের চাওয়া এবং আমাদের চাওয়ার মধ্যে মৌলিক কোনো পার্থক্য আমরা দেখি না। আমরা চাইলেই এই বিষয়গুলো সমঝোতার একটা জায়গায় আমাদের আসতে হবে। সেই বিষয়টাতে আসতে পারলে মনে হয় যে বিভাজন দিয়ে কোনো সংস্কার হবে না, সংস্কার ধন্যবাদ তিনজনকেই। আমরা আজকের এই আলোচনায় আসলে যে বিষয়টি স্পষ্ট বললাম, বিপ্লবের আকাঙ্ক্ষা যদি সবাই ধারণ করি তাহলে ঐক্য থাকবে এবং সমঝোতার ভিত্তিতে আসলে নির্বাচন নিয়ে একটা জাতীয় ঐক্যে পৌঁছানো যাবে। আমরা আশা করি সেই পথেই হাঁটবে বাংলাদেশ। দর্শক, RLM স্টিল ইনসাইড পলিটিক্সে আজকের মতো বিরতি নিচ্ছি।